2015 এবং বর্তমান ক্যাডেট সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানটা যদিও অনেক আনন্দের, আমরা অনেক সিনিয়র ভাইদেরকে দেখছি, অনেক সিনিয়র বোনদেরকে দেখছি। তারপরেও আমি শুরুতে যেহেতু এটা স্মৃতিচারণ করবো, স্মৃতিচারণ করতে হবে আমাকে কিছু এখানে সুযোগ দেওয়া হয়েছে। স্মৃতিচারণ করতে গিয়ে আমার প্রথমে যে জিনিসটা চলে আসে, আমি যদিও জানি না এই কথাগুলো বলা উচিত হচ্ছে কিনা, তারপরে যেহেতু স্মৃতিচারণ আমাকে এটা বলতেই হবে। আমরা ভুলতে পারিনি সার্জেন্ট পুলিশের নামকে, ভুলতে পারিনি ক্যাডেট আন্ডার অফিসার সাহেবকে, আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে গত মাসে 27 তারিখ আমাদেরকে ছেড়ে চলে গেছেন চিটাগং ইউনিভার্সিটি নেভাল মিলিয়ে ক্যাডেট কর্পোরাল প্রভৃতির ওপর। এটা মেনে নিতে পারি না। স্মৃতিচারণ শব্দটার সাথে আমার মনে হয় কেন জানি আনন্দটা কমই থাকে, যদিও থাকে, তবে বেদনার স্মৃতিটা মনে হয় সবচেয়ে বেশি আমাদেরকে আকৃষ্ট করে। সাহেদের সম্পর্কে আমি হুরে জান্নাতেই শুরু করতে চাচ্ছি। হুরে জান্নাতের সাথে আমার একটা ক্যাম্প করা শুরু হয়েছিল। আমি তখন ক্যাডেট ল্যান্স কর্পোরাল ছিলাম চিটাগং কলেজে। ওর সাথে খুব বেশি ইন্টারেস্ট ছিল না, তো ক্যাডেট আন্ডার অফিসার সাহেবকে নিয়ে কিছু কথা বলতেই হবে। আমি 2013 সালে বাংলাদেশ নেভাল উইং, বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে নেভাল উইংয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইন্ডিয়া সফরে যাই, এবং সেই সফরের ইমিডিয়েট আগের বছর সফর করেছিল একই জায়গায় ইন্ডিয়াতে ক্যাডেট আন্ডার অফিসার সাহেব। সে আমাদের সাথে দেখা করার কথা ছিল হেডকোয়ার্টারে এসে, আমরা যখন হেডকোয়ার্টারে অবস্থান করছিলাম, কিন্তু সে আসতে পারেনি। বাট সে একটা SMS করেছিল, SMS-টা এখনো আমার মোবাইল ফোনে আছে। আর প্রমিতির কথা বলতে গেলে আসলে শেষ হবে না, তারপরেও কিছু কথা বলতে হয় প্রমিতি সম্পর্কে। তো প্রমিতি আমাদের সাথে দুইটা ক্যাম্প করেছিল, একটা চিটাগং কলেজে ইয়াসুফ ক্যাম্প এবং একটা ইনওয়ার ক্যাম্প করেছিল কাপ্তাই। তো প্রমিতির সাথে যারা ক্যাম্প করেছে তারা বলতে পারবে প্রমিতি সম্পর্কে। আর প্রমিতির সাথে আমার বেশি স্মৃতি এই জন্যই যে প্রমিতি শুধু একজন ক্যাডেট হিসাবে আমার সাথে পরিচিত ছিল না, সে আমার ডিপার্টমেন্টের ছোট বোনও ছিল। তো যাক, ওদিকে আমি আর বেশি কথা বলাতে চাচ্ছি না, যেহেতু আজকে পুনর্মিলনী, আপনাদের আনন্দটাকে মাটি করতে চাচ্ছি না। তো আমি ওই পর্বটা আসলে আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি। আর আমি 2010 সালে ক্যাডেট হিসাবে যোগ দিই চিটাগং ইউনিভার্সিটিতে। তো আমি যখন যোগ দিই তখন এখানে উপস্থিত আছেন আমার সিনিয়র স্যাররা, এখানে রনি স্যার আছে, রনি স্যার দুজন আছেন। তো ওনাদের বেসটা তখন চলে যান। এর পরবর্তীতে রিজন স্যাররা ছিলেন, আকবর স্যাররা ছিলেন, তাদের হাত ধরেই বেসিক্যালি আমার বিএসসিতে আসা। আমার ফ্রেন্ড এবং অলিক দুইটাই ছিল, ফিরোজ সে এবং আমি দুজন একই সাথে র্যাঙ্ক করি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2013 সালের 6 জানুয়ারি আমাদের 3টা র্যাঙ্ক করিয়েছিল। আমি জানি এর আগে এরকম হয়েছিল কিনা, আমরা তখন এসএসসি সিদ্ধান্ত চলতেছিল 2013 সালের 6 জানুয়ারি। তো আমরা যখন ইশাকাতে যাই এসএসসি সিদ্ধান্তের অংশগ্রহণ করার জন্য 11 জন ক্যাডেট, তখন আমাদের 3 জনকে র্যাঙ্ক করানো হয়েছিল। আমরা এখানে সবচেয়ে বিষয় হচ্ছে আমরা 3 জনের উপস্থিত আছি। আমি ক্যাডেট আন্ডার অফিসার ওমর ফারুক, ক্যাডেট আন্ডার অফিসার জাহাঙ্গীর ফিরোজ এবং ক্যাডেট সাবজেক্ট সুমিত। তো আমি আমার প্রথম দিককার ক্যাম্পের কথা বলতে চাচ্ছি। প্রথম দিককার ক্যাম্পের কথা বলতে গেলে এখানে দুইজন আপু যে দাঁড়িয়ে গেছেন ওদের কথাই বলতে হবে, কারণ আমি একদম নতুন ছিলাম। নভেম্বরের দিকে আমি ভর্তি হয়েছিলাম। তারপরে সেন্ট্রাল ক্যাম্প হয় সম্ভবত এটা 3 ফেব্রুয়ারি ছিল। সেই ক্যাম্পে যাওয়ার সময় আমি একদম ফ্রেশ, কিছুই জানি না। রিজন স্যার আমার নাম দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, ট্রেনে তুলে দিয়েছিলেন। তো মৈত্রী স্যারের সাথে আমার প্রথম পরিচয় ওখানে, এবং মৈত্রী স্যারকে আমি ব্যাপারটা শেয়ার করেছিলাম যে আসলে আমি কিছু তো জানি না বিএসসি সম্পর্কে, আমাকে যদি কিছু বলতেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মৈত্রী স্যার আমাকে এয়ারপোর্ট স্টেশনে নেমে ওখানে প্যারেড শিখিয়েছিলেন, কীভাবে ডানে ঘুরতে হয়, কীভাবে বামে ঘুরতে হয়, কীভাবে উল্টা ঘুরতে হয়। এবং আমি মৈত্রী স্যারের কাছে কৃতজ্ঞ যে আমি সম্ভবত আপনার ওই দিকটাই নিয়েছিলাম খুব ভালো করে, যে কারণে আমি ক্যাম্পেও ভালো করে উল্টা ঘুরতে পেরেছিলাম, ডানে ঘুরতে পেরেছিলাম, পায়ে ঘুরতে পেরেছিলাম। আর আমার সাথে সুমি ছিল, সুমি ছিল। আর সুমির সাথে আমার একটা জিনিস মিলও ছিল। মিল বলতে আমি নোমান স্যারকে পেয়েছিলাম, আমি যখন শুরু দিকে বিএনসিতে শুরু দিকে থাকি, নুরুজ্জামান স্যারকে পেয়েছিলাম।
রানা স্যারকেও পেয়েছি, তবে যদিও পরবর্তীতে। তো এর আগে যারা ছিল তাদেরকে আসলে আমি ওইভাবে পাই নাই, কাছ থেকে দেখার সুযোগ হয় নাই। তো আমি যেটা বলবো যে যদি এক্স ক্যারেক্টার অ্যাসোসিয়েশনটাকে একটা ফেসবুকের পেজে মানে সীমাবদ্ধ করে না রাখা হয়, এটাকে যদি একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো বা আমাদের মধ্যে যে ক্যাডেট জেনারেশন গ্যাপ আছে সেটা অনেকটাই কমে আসবে। এবং যদি আমরা একজনের উপর মানে চাপিয়ে দিতে না চাই, একটা প্রোগ্রাম করার জন্য যেমন এই বছর প্রোগ্রাম করেছে মাহুদ স্যার, তো এইভাবে হয়তো উনি ব্যস্ত থাকবেন, আমরাও থাকবো। যদি আমরা অ্যাসোসিয়েশনটাকে দাঁড় করাতে পারি ওইভাবে ফর্মালি, তাহলে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবো। যারা দায়িত্বে থাকবে, দায়িত্ব তো চেঞ্জ হবে, যারা দায়িত্বে থাকবে তারা হয়তো ওই ধরনের প্রোগ্রামগুলো করতে পারবে। তো সর্বশেষে আজকে যে চমৎকার প্রোগ্রামটা করা হচ্ছে, সেই প্রোগ্রামের সাথে যারা রিলেটেড ছিল তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার স্মৃতিচারণ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হাঁটাচলা করছি, যেটা আসলে আমাদের সৌন্দর্য নষ্ট করছে। আর আমরা একটু হালকা নাস্তা গ্রহণ করার চেষ্টা করবো আমাদের বিএনসিসি স্ট্রাইডে। আমরা এখানে আড়ম্বর করে কিছু করিনি, হালকা নাস্তার ব্যবস্থা করেছি। যেহেতু আমরা সবাই পাই, আমাদের সবারই অভ্যাস আছে, এই জন্য আমরা বিএনসিসি স্ট্রাইডেই সবাইকে আমি আমাদের নাস্তা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 1971 সাল, তারিখটি 25শে মার্চ, গভীর রাত, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে ঘুমন্ত বাঙালির উপর। ঢাকা বিশ্ববিদ্যালয় শহর শুরু করে পুরো ঢাকা শহর এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় ঘুমন্ত নিরীহ নিরস্ত্র বাঙালিকে গুলি করে হত্যা করে। সে এক বিভীষিকাময় অবস্থা। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে আমরা আমাদের স্থান করে নিয়েছি। আর সেই স্বাধীন বাংলাদেশকে রক্ষার জন্য আমরা শপথবদ্ধ হয়েছি বিএনসিসি রিজার্ভ ফোর্স হিসাবে। সেই দেশপ্রেমের চেতনা থেকেই একটি দেশাত্মবোধক গান না হলেই নয়। আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হাজিরাতুল বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাডেট তন্নি বড়ুয়াকে আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নমস্কার সবাইকে।
স্বল্পতা রয়েছে। এই জন্য আমি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। অনেককেই আমরা এখানে স্মৃতিচারণ করার জন্য সুযোগ দেওয়ার কথা থাকলেও আজকে যেহেতু জুমাবার আমাদেরকে নামাজ এবং লাঞ্চের জন্য ব্রেক দিতেই হবে, তাই আমি অনেককেই সুযোগ দিতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমি সংক্ষেপে স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এক্স ক্যাডেট অফিসার ইমতিয়াজউদ্দিন আহমেদ। ইউনিয়ন 2015 এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন নেভালুইং চিটাং। আমি ইমতিয়াজউদ্দিন আহমেদ আজকে উপস্থিত এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সিনিয়র ক্যাডেটবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় ক্যাডেটবৃন্দ, পরিচিত চেনা অচেনা ক্যাডেটবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত স্মৃতিচারণ। আসলে অনেক বছর এই নেভাল উইংয়ের সাথে জড়িত ছিলাম। আমি 2002 থেকে 2006 পর্যন্ত ছিলাম হাজী মওদুদ মহসিন কলেজে। প্রায় অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আজকে ভালো লাগতেছে, মানে এতদিন পর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই জন্য যারা এই আয়োজনটা করছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ওদের জন্য একটা করতালি দেওয়ার জন্য। ক্যাডেট থেকে যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করছি খুব মজা ছিল, মানে প্রত্যেকটা প্রোগ্রামে স্মৃতিচারণগুলো ছিল মজা। ক্যাডেট যখন ছিলাম তখন এক ধরনের মজা ছিলাম, যখন উপরে উঠছি তখন আর এক ধরনের। যখন ক্যাডেট অবস্থা ছিলাম তখন সিনিয়র যেগুলো ছিল মুখ নিয়ে থাকতাম, তো তখন তখন এক ধরনের মজা করতাম। যখন আমার সিনিয়র হয়ে গেছি তখন তো একটু মুখ নিয়ে থাকতে হতো। তখন ক্যাডেটরা অনেকে অনেক রকম ভাবতো। আসলে এখান থেকে একটা জিনিসই শিখছি, সেটা হলো মানে এখানে যারা জড়িত ছিল তারা মানে তাদের মন মানসিকতার একটা পরিবর্তন কিন্তু ঘটে, তাদের আচার আচরণের কিন্তু একটা পরিবর্তন ঘটে। মানে অন্যদিকে খারাপ অভ্যাসটার দিকে কিন্তু মানে আমরা জড়িত হইনি বা আমাদের দ্বারা মানে এই ধরনের কাজ হয়নি। তো আজকে উপস্থিত অনেককে দেখতেছি, সব চিটাং কলেজের, আমার মহসিন কলেজে দেখতেছি না। আছে? আচ্ছা আচ্ছা, পরিচিত হবো সবার সাথে। তো আমি আসলে বেশি দীর্ঘস্থায়ী করবো না, সংক্ষিপ্ত সময় সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। আপনার সাথেই ক্যাম্প করেছিলাম। এর আগের বছর উনি ক্যাম্প করেছিলেন, 2টা ক্যাম্প করার সৌভাগ্য হয়েছিল। তো ওই স্মৃতিগুলো আসলে কখনোই ভুলার নয়। আরেকবার ইমতিয়াজ স্যারকে দেখে আমি 2005-এ ফিরে গিয়েছি, এই জন্য ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানে অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কয়েকজন সিনিয়র ক্যাডেট সার্জেন্ট এবং ক্যাডেট অফিসার এখানে রয়েছেন যাদেরকে আমি সুযোগ দিতে পারছি না। আশা করছি আমার এই সীমাবদ্ধতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার মধ্যে যাদের নাম না বললেই নয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ দবিরউদ্দিন আহমেদ খান স্যার। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এক্স ক্যাডেট অফিসার আয়েশা জনককে তারকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা সকলের পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি কথা না বললেই নয়, আজকে সকালে যখন এখানে এসেছিলাম স্যারের রুমে গিয়েছিলাম, স্যারের সাথে অনেকক্ষণ কথা বলেছি। স্যার আমাদের সেনা শাখার ক্যাডেট ছিলেন এবং আমরা আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আরেকজন ক্যাডেটকে পেয়েছি। এই জন্য
এক্স সার্জেন্ট চট্টগ্রাম কলেজের আলীরাজা চৌধুরী, এক্স ক্যাডার অফিসার রাইহান, এবং আমাদের স্টেজে আমার পাশেই রয়েছেন এক্স ক্যাডার অফিসার মেজবাউদ্দিন আহমেদ ওয়ালিদ চৌধুরী। আমি ওনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনাদেরকে সুযোগ দিতে পারছি না বলে। আরও অনেকেই রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া দরকার ছিল। এই পর্যায়ে আমি স্মৃতিচারণ সহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন যদি একটি বাস্তবে রূপ দান করতে পারি ফেসবুকের পাতা থেকে বেরিয়ে এসে, সেরকম দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এক্স ক্যাডেট অফিসার আব্দুর রহমান বাবা, চট্টগ্রাম কলেজ। মাননীয় অধ্যক্ষ হাজরতুল স্যার উপস্থিত আছেন, দবিউদ্দিন স্যার আরও উপস্থিত আছেন, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ফ্লোটিলা হাজরতুল কলেজের প্রথম মহিলা সিইও আয়েশা আপা আছেন, ওয়ালিদ, আলী রাজা, জাহাঙ্গীর, শুধু ঢাকা থেকে জাহাঙ্গীর, আমার ব্যাচের ক্যাডেট জাহাঙ্গীর, এরপর লেফটেন্যান্ট ছিল, এখন আসে নাই। আর হাজরতুল ডিগ্রি কলেজের প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটবৃন্দ, মহাসিন কলেজের প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটবৃন্দ, চট্টগ্রাম কলেজের প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটবৃন্দ, প্রাক্তন ক্যাডেট একজন দেখলাম সিইও। বক্তব্য স্মৃতিচারণ দুটো ভিন্ন জিনিস। আমরা যারা ক্যাডেট, আমরা যারা স্মৃতিচারণ করি বা করবো, যেগুলো আমরা বাস্তব থেকে দেখে ঠেকে খুচকিয়ে আবার উঠে দাঁড়িয়ে শিখেছি, ওগুলো হচ্ছে স্মৃতিচারণ। আনন্দ, দুঃখ, ভালোবাসা, বেদনা, এসব সংমিশ্রণ করে যে একটি ব্যাখ্যা দাঁড়ায় তা হচ্ছে স্মৃতিচারণ। আর বক্তব্য, এটা তো রাজনৈতিক ব্যাপার, সামাজিক যারা অর্গানাইজ করে তাদের ব্যাপার। আমরা এখানে সবাই বক্তব্য না স্মৃতিচারণ করবো, করেও এসেছেন কয়েকজন ক্যাডেট, আমিও দাঁড়ালাম, প্রিন্সিপাল স্যার আছেন, ওনার অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য, স্মৃতিচারণ বক্তব্যটা শুরু করতে স্যারের কাছে অনুরোধ পারমিশন চাচ্ছি। ক্যাডেট, ক্যাডেট আমরা যখন ঢুকি, ক্যাডেটের কতগুলো যখন একজন ছাত্র ক্যাডেটে ঢুকে তখন সে যে উইংয়ে রেখেও তিনটা উইং, আর্মি, নেভাল এবং এয়ার, বিএনসিসি, তিনটা উইং, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, তিনটা উইং। এখানে ক্লাসিফিকেশনে যদি আসি তাহলে স্কুল লেভেল থেকে ক্যাডেট হিসেবে আসা যায়। স্কুল থেকেও প্রোগ্রামটা চালু আছে, বিএফ শাহী কলেজ, প্রিন্সিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, কলেজ হয়ে গিয়েছে। আর কলেজ লেভেল থেকে যদি আসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমে আসবে, চিটগং ফ্লোটিলার মধ্যে তিনটা ফ্লোটিলা, এটা মনে রাখতে হবে। প্রিন্সিসদের যারা আছে আমরা তো জানি তিনটা ফ্লোটিলা, ঢাকা ফ্লোটিলা, চট্টগ্রাম ফ্লোটিলা, খুলনা ফ্লোটিলা। এই তিন ফ্লোটিলার মধ্যে চিটগং ফ্লোটিলা হচ্ছে মধ্যখানে। চিটগং ফ্লোটিলার আন্ডারে যেসব প্রতিষ্ঠানগুলো আছে, সিভিল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে প্রথমে আসবে চিটগং ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহাসিন কলেজ, হাজরতুল ডিগ্রি কলেজ, বিএন কলেজ, এভাবে এরপর সরকারি কক্সবাজার কলেজ, এভাবে আসে। কক্সবাজার কলেজ যেহেতু চট্টগ্রাম শহর মহানগর থেকে দূরে, আমরা তাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতা করতে পারি না, তারাও আমাদেরকে সেভাবে করতে পারে না। তবে এখন গ্লোবালাইজেশন অনেক
আমাদেরকে সংকটগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখন চাপ দিলেই পাচ্ছি। আর আমরা যখন ক্যাডেট ছিলাম তখন আমরা কিন্তু এই সুযোগগুলো পাইনি। অনলাইন, ফেসবুক, ইউটিউব এই সংক্রান্ত তো আরো অনেক পরে, মোবাইল নিয়ে তো ছিল না। এরপর আমরা ফার্স্ট মোবাইলের সংস্পর্শে আসি 98-99। তখন আমাদের সিনিয়রদের কাছে থাকতো, আর আমরা তো সবাই ছাত্র ছিলাম না, আর এটা তখন এক্সপেন্সিভ ছিল। এরপর যখন ক্যাডেটে আসা সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ। ডান বা মোটা ঘুর, সিনিয়রদেরকে মেনটেন করা, সিনিয়রদেরকে দেখলে ইস্তস্তত বোধ করা, কোথাও মাইন্ড করছে কিনা, এগুলো তো ছাড়াও ভিন্ন একটা পরিবেশ। এরপরে তো মজার ব্যাপার স্যাপার থাকি, যখন বিভিন্ন গ্রুপিং সাবজেক্টে বিভিন্ন সাবজেক্টকে আমরা চিরম বলে যে যারা ক্যাডেট হিসেবে আসি, ম্যাক্সিমাম আমরা ডিগ্রি এবং অনার্স থেকেই আসা হয়। ইন্টারমিডিয়েটের এরা তো অনেক অ্যাডভান্স থেকে, প্লাস বিজি থাকে। অনার্স থেকে এবং ডিগ্রি থেকেই ম্যাক্সিমাম ক্যাডেট আমাদের আসে, আমরা পেয়েছিও। যখন আমি ঢুকি 98-এ, আমার ক্যাডেট নাম্বার ছিল 980007, তার মানে আমার রোল ছিল 7। 98 সালে আমার রোল ছিল 7 ক্যাডেট। খুব একটা ভালো ক্যাডেট হবো এরকম কোনো চিন্তাও ছিল না। শখে বসে যাওয়া, মহসিন কলেজে ছিলাম এর আগে আমি মহসিন কলেজেও ক্যাডেট ছিলাম। এরপর যখন চিটং কলেজে আসি, দেখি যে আমার যারা বেসমেট তারাই আমার সিনিয়র, যেহেতু আমি 1 বছর ড্রপ করিয়ে চিটং কলেজে অনার্স সাবজেক্টে চলে আসে। এটা একটা ইয়ারও বিষয়, গৌরবের বিষয়। সেটা এরকম, ইসলামী ইতিহাস ও সংস্কৃতির আমি একজন ছাত্র ছিলাম, এবং এই বিষয়টি এই বিষয়ের উপরে অনার্স ওই বছরই চালু হয়। 8টি বিষয়ের উপরে অনার্স চালু ছিল, এরকম পরিসংখ্যান, দর্শন, আপনার সাইকোলজি, জিওগ্রাফি, এরকম ছিল। তার মধ্যে আমিও ইসলামী ইনস্টিটিউশন নতুন হিসেবে অনার্স চালু করে ফার্স্ট ব্যাচ হিসেবে গৌরব লাগে। 1 বছরটা লস হলেও পরবর্তী যে প্রাপ্তি তা অনেক। আমরা যারা বা আমি যারা পুরন ক্যাডেট ওয়ালি বা আমি, আমাদের জীবনটা লাইফ স্টাইল দুরকম। যখন অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ক্যাডেট, এরপর লেখাপড়া শেষ করে যখন পরবর্তী লাইফ কর্মজীবন, দুটো ধরনের। যখন ক্যাডেট হিসেবে যোগদান করা হয় তখন অনেক কিছু দেখতে ভালো লাগে না। প্যারেড করতে হয়, ওদের মধ্যে দাঁড়াতে হয়, পিটি করতে হয়, অ্যানুয়াল ক্যাম্পে বা আশেপাশে শিবির, বৃক্ষরোপণ, এই ধরনের আদার্স অনেকগুলো প্রোগ্রাম থাকে। ইউনিফর্ম 2, 3, 4, 1 এগুলো করতে হয়। মেটাল পলিশ দিয়ে পিন্সের লাগাগুলো ওয়াশ করতে হয়, ক্যাপের ওয়াশ করতে হয়, শোল্ডার ব্যাচ ওয়াশ করতে হয়। তো এগুলো একটু প্রথম বিরক্ত লাগতো। কখন যে বিরক্ত থেকে এগুলো পরবর্তীতে জীবনের মৌলিক বিষয়ে পরিণত হয়, এগুলো কেউ তখন ক্লাসিফিকেশনটা পড়ায় না, এমনি হয়ে যায়, থাকতে হয়ে যায়। মূল কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে। বিএনসিসি করে কেউ লস হয় না। আমি যখন এই হাজারদুয়ারি কলেজ দিয়ে যাচ্ছিলাম, এই রুটে আসলাম মিনিমাম 2004 পর আমি এই রুটে আসিনি। আমি চলে গিয়েছি মৌলভীপুর ফেলে বাইকে ছিলাম।
পরে জিজ্ঞেস করতে করতে আবার হাজারদুয়ারি কলেজে আসলাম। যখন ঢুকিয়ে দেখেছি সেন্ট্রি হ্যাজাজ নামে একজন সেন্ট্রি দেখলাম, বিএনসিসি ক্যাডেট, খুবই ভালো লাগলো। এরপর আরও বিভিন্ন পয়েন্টে দেখলাম, তিনতলা সারা ভালো লাগলো। এই যে অর্গানাইজ, এটা খুব শিখে আসে না, দেখে দেখে শিখছে। এটা প্র্যাকটিক্যাল হয়ে এই জিনিসগুলো আসে। আমরাও তো ওরকম ছিলাম, আমরা আমাদের সিনিয়রদেরকে পেয়েছি, তার মধ্যে নাম না বললে মনে হয় ওনার প্রতি অবিচার করা হবে। উনি হচ্ছেন সৌদি আজিজ ভাই, আজিজুল্লাহ আজিজ ভাই ছিলেন, মেজবা ভাই ছিলেন এর আগে আমাদের ব্যাচে যাবে অবন্তি, আমাদের পরের ব্যাচে অবন্তি, তা নিশি, ওয়ালিদ, অনুকূল, এর পরের ব্যাচে রাজা, তারপর জাহাঙ্গীর, আলী রাজা, এরা ছিলেন ভালো ক্যাডেট ছিল সবাই। ক্যাডেট এসব করে লাভ নেই, ক্যাডেট হইও লাভ নেই, এখন চাকরি বাকরির কোনো সুযোগ নেই। এই প্রশ্নগুলো ফ্যামিলি থেকে কিন্তু আসে, তুমি 15 দিন 16 দিন 17 দিন চলে যাবা, লেখাপড়া ব্যাঘাত হয়। এরপর অনেকে তো টিউশনি করে, সবাই তো আর সববেন না, টিউশনি করে, বিভিন্ন চাকরি বাকরি টুকটাক করে, পার্ট টাইম করে, তাহলে কীভাবে এগুলো ম্যানেজ করতে হবে? ওই যে বলে না যে রাত এসে চুলো বাঁধে, ওভাবে ম্যানেজ করে নিতে হয়, কম্প্রোমাইজে গিয়ে করে নিতে হয়। আমরাও করেছিলাম, আমরা অনেক ভালো রিচ ফ্যামিলি থেকে এসেছি, তাও এরপর যখন আসে জ্ঞান, শৃঙ্খলা, একতা, এই যে সুস্থ প্রতিভাগুলো থাকে নিজের মধ্যে থাকে, এইগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব বিএনসিসি, অ্যাজ এ ইনচার্জের দায়িত্ব, অ্যাজ এ পিটিউর দায়িত্ব, পিটিউর দায়িত্ব, অ্যাজ এ ফ্লোটিলা কমান্ডারের দায়িত্ব। তাদের মাঝ থেকে সুস্থ প্রতিভাগুলো নিয়ে আসা। আমাদের ব্যাচে তার নামে ইন্ডিয়া ভিজিটের সুযোগ পায়, সে যদি বিএনসিসি না করতো তাহলে সে পার্সোনাল করতে হতো, কিন্তু সে যে রাজকীয় অনার পেয়েছে, ইন্ডিয়ান হাই কমিশন থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত, বাংলাদেশ কন্টিনজেন্ট, নেভাল, আর্মি, এয়ার, 3 ব্যাচ থেকে মিলে গিয়েছিল ইন্ডিয়া ভিজিটে। বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে, তার মধ্যে আগ্রা, তাজমহল, জয়দেব, জয়পুর, বিভিন্ন যে ইম্পর্টেন্ট ইতিহাস জড়িত ওগুলো। এভাবে প্রতিভাগুলো চলে আসে। এরপর যে আজকে আমরা এখানে সবাই সমাগত, বিএনসিসি না করলে এখানে এই দেখা সাক্ষাৎ তো হতো না। তবে এগুলো করতো যে নেতৃত্বের দরকার, এই নেতৃত্বের গুণাবলীগুলো সমাজে কিন্তু থাকে না। এই নেতৃত্বের গুণাবলীগুলো কিন্তু বের করে আনতে হবে। ওই যে বললাম না, ইনচার্জ, বিটিএফ, এগুলোর মাঝে তো ব্যক্তিগত জীবনে এই আদর্শগুলো যেগুলো বিএনসিসিতে শেখায়, এগুলো যদি ধারণ লালন করা যায়, ব্যক্তিত্ব জীবনেও কিন্তু টাইমিংটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট। আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি আমার অফিসে সময়ের আগেই যাই, এটা আমার বিএনসিসি থেকে শেখা। পার্বত্যকে কোনো অনুষ্ঠান একটা ক্যাম্প ফায়ার হতো, বক্তব্য শুনবেন, থাকবেন, আলাপ আলোচনা আরও হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা ভালো থাকবেন, কষ্ট করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে এবং এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ প্রকাশ করছি হাজিরাতুজু বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ দবিরউদ্দিন আহমেদ খান স্যারকে। এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য উনি প্রথমত অনুমতি দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। স্যারের জন্য একটি জোর করবেন। নোমান সিদ্দিকী, যার সার্বিক সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি আমরা সফলতার দ্বার প্রান্তে। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি হাজিরাতুজু বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাডেট অফিসার আব্দুর রহিম, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই সুন্দর প্রোগ্রাম পরিচালনা করতে পারছি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম কলেজের এক্স সার্জেন্ট সুলতানা সুমি সহ এক্স সার্জেন্ট ওয়াহিদ,
হাজরাতুল বিশ্ববিদ্যালয় কলেজের এক্স সার্জেন্ট আনিসুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্স ক্যাডেট অফিসার ফারুক, মহসিন কলেজের এক্স ক্যাডেট অফিসার রাইহান। আমরা পূর্ব প্রস্তুতিমূলক একটি মিটিং করেছিলাম, ওখানে সবাই উপস্থিত ছিল, এজন্য আমি সবাইকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন হাজরাতুল বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ দবিরউদ্দিন খান স্যার। আমি স্যারকে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাঠে গেলে বলতাম ওয়েল ডান ক্যাডেটস, আবারও সেই একই কথা বললাম। আমি শুনেছি, বলেছি সেটা। আমি যখন ক্যাডেট ছিলাম আমি শুনেছি আমাদের বসরা বলতেন, আমাদের স্যাররা ওয়েল ডান ক্যাডেটস। আজকে আমি সেই কথাটা আবার বলবো, ওয়েল ডান ক্যাডেটস, ইউ আর ক্যাডেটস। ক্যাডেট লিডার্স, গুড উইশেস টু ইউ অল। তো আমি যেটা আমার কথা বলবো, এই যে আমাদের পাশাপাশি একটা ছয়তলা, আরেকটা ছয়তলা, একটা চারতলা ভবন হচ্ছে। আমি সুন্দর অডিটোরিয়াম ইনশাল্লাহ আগামী বছর থেকে আমি ইনশাল্লাহ চালু করবো। তাহলে এই সংকীর্ণ জায়গায় তবুও আমি বলবো হোস্ট হিসেবে ক্যাডেটসদের আমার এই রুমটা কেমন লাগবে? আমাদের কলেজের প্রত্যেকটা রুম এরকম পরিষ্কার, এখানে কোনো রকমের লিগ দল শিবির লিখে টিকে নেই, আই লাভ ইউ, ইউ লাভ মি, টেলিফোন নাম্বার কন্ট্যাক্ট নেই ইত্যাদি নেই। তো আমাদের প্রত্যেকটা রুমে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্যাররা। আচ্ছা, থ্যাংক ইউ, এটা আমি আমার ভোটটা পেতাম আর কি। তো আমি একটু আগে রহিমকে ডেকে বললাম, রহিম, আমাদের এখানে আমাদের ডাইসে যারা আছেন এবং আমাদের সামনে যারা, সবারই নাম এবং মোবাইল নাম্বারটা একটা কাগজে লিপিবদ্ধ হয়েছে কিনা। রহিম আমাকে বললো যে স্যার এটা আমরা করেছি। তা আমি রহিমকে বলবো, এখানে মাথা গোনা বেশি আমরা হবো না, একটা কাগজকে ফটোকপি করে আমরা সবাইকে দিয়ে দেবো। তাইলে হবে কি, তোমার নাম্বার আমার কাছে থাকলো, আমার নাম্বার তোমার কাছে থাকলো। এই কথাটা আমি কেন বললাম, আমার সময় হবে আমরা এগুলো কেন করি? এই যে অ্যাসোসিয়েশন করলাম, সমবেত হলাম, বক্তব্য রাখলাম, কথা বললাম, কথা দিলাম, একসাথে হলাম, একখানে বসলাম, উদ্দেশ্য একটাই, সম্পদের সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে। আমি ইকোনমিক্সের ছাত্র হিসেবে বলি, আগে যে ওয়েলথ সম্পদের ডেফিনিশন যেভাবে দেওয়া হতো এখন নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন সেটাই সবচেয়ে বড় সম্পদ। যে সম্পদের উপর আর কোনো সম্পদই হতে পারে না, সেই সম্পদের নাম হলো সম্পর্ক। সম্পর্ক একটা দারুণ সম্পদ। তোমার সাথে আমার সম্পর্ক আছে, 1 মাসের কাজ 1 সেকেন্ডে হয়ে যাবে। এবং আমি তোমার সাথে, তুমি আমার সাথে একটা সম্পর্ক তৈরি করব আমরা আগামী প্রজন্মকে তৈরি করার জন্য। আমি আমার ছেলেকে তোমার কাছে পাঠাবো না যে আমার ছেলেকে একটু দেখো, কি দেখো, কোনো না কোনো কাজে পাঠাবো, এবং সেই কাজটা হতে হবে কল্যাণধর্মী কাজ। তাহলে আমি এই জন্য বলছি যে টেলিফোন নাম্বার পরস্পর আমরা বিনিময় করব, আমরা সব কাজে, সব পরামর্শে, সব উদ্দেশ্য নিয়ে আমরা একজন আরেকজনের জীবনভর একসাথে থাকবো। এই যে এক্স ক্যাডেটস আমরা আজকে একসাথে হয়েছি, উদ্দেশ্য কিন্তু এটাই। আমি পৃথিবীতে শুধু আমার জন্য জন্মগ্রহণ করিনি, আমাকে মনে রাখতে হবে আমি আরেকজনের জন্য জন্মগ্রহণ করেছি। তা আমি আরেকজনের জন্য জন্মগ্রহণ করেছি, তুমি আমার জন্য জন্মগ্রহণ করেছো। তাহলে তোমার সাথে যদি আমার সম্পর্কই না থাকে, যোগাযোগই না থাকে, তাহলে কে কার জন্য এই পৃথিবীতে আসছে, বসবাস করছে, আমরা কোন ধরনের দুনিয়া হতে পারে এটা? আমি সকালে ঘুম থেকে উঠে বলবো এমন একটা কাজ সারাদিনে করবো যে কাজটা করলে পৃথিবীর জন্য একটু হলেও ভালো হবে, মন্দ হবে না। আমরা আজকে অ্যাসোসিয়েশন করি সেই কারণে। আমি মনে করি আমাদের এই যে যোগাযোগ, এই যে আজকের অবস্থান, এই যে কথাবার্তা নিষ্কণ্টক, একেবারে পবিত্র। এখানে কারোর সাথে আমাদের কারো রকমের কোনো বৈশ্বিক কোনো বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমরা আসছি একদম আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য, একজন আরেকজনকে দেখার জন্য, কথাবার্তা বলার জন্য, ভাব বিনিময় করার জন্য, বহুদিন আগের পরিচয় সেটাকে আবার একটু চর্চা করার জন্য। আসেন এরকম, অত 2 বছর পরে দেখা হলে কেমন আছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম, কথা বললাম, ভাব বিনিময় করলাম, সম্পর্ক। এবং পরস্পরের আমরা সহযোগিতা। দুনিয়া সুন্দর হলে আমরা সুন্দর হব। একটু পরে আমাকে এখানে বলা হয়েছে যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য, আমার অনেক কিছু বলার আছে, তবে আমি একটু এখানে আপনি নিজে টোল পেলে আমার কাছে খুব ভালো লাগছে যে এরকমের অংশ। আমি স্কুলে ছিলাম, আমি আপনার রোভার স্কাউট, সেই রোভার স্কাউট আমি এখনো করি। আমি চট্টগ্রাম জেলা রোভারের এখনো আমি এটা বলি, এটাকে ট্রেজারার।
চট্টগ্রাম জেলার ওভারের, এখন আমি ট্রেজারার। সেরকম আমি আরও অনেক রকমের আপনার এই সামাজিক সংগঠন আছে সেগুলোর সাথে জড়িত আছি। আমার ছাত্র জীবনে ইউনিভার্সিটি লাইফে আমি 4টি অ্যানুয়াল ক্যাম্প জয়েন করেছি। আই ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ কোম্পানি সার্জন মেজর। আমি সিএসএম ছিলাম, কোম্পানি সার্জন মেজর। আমি একটু সময় চেয়েছি একটা স্মৃতি চালন করবো, আজকে 9-এ নয়। আমি অনেক সময় না, তখন আমাদের ক্যাম্প চলছিল চিটাগং ক্যান্টনমেন্টে, ইভিআরসি গ্রাউন্ডে। তখন আমি সেখানে কোচ এনসিও ছিলাম, অস্ত্রাগারের দায়িত্বে। আমার থেকে সবাই অস্ত্র নিত, পিটি প্যারেড করে আবার আমার কাছে অস্ত্র জমা দিত। আমি যেভাবে একদিন দেখলাম একটা ডেমের একটা ম্যাগাজিন নেই, একটা ম্যাগাজিন নেই। তখন আমি দেখলাম ম্যাগাজিন নেই। আমি উপরের আমার বসকে জানালাম, বলে ফ্রক জ্যাম পুরো মাঠ, ইভিআরসি গ্রাউন্ডের সামনে একটা খোলা মাঠ, পাহাড়ের তলে দেশে 2 ঘন্টা ফ্রক জাম বুঝো তো নাকি? সে ম্যাগাজিন উত্তর হয়েছে, কিন্তু ম্যাগাজিন পাওয়া গেছে ফ্রক জ্যাম। দুপুরে ভাত হবে না ম্যাগাজিন বের করতে না পারলে, ম্যাগাজিন বের হয়েছে সেটা আমার স্মৃতি। তারপর আর হলো দুটো পাহাড়ের ছেপা। আমাদের এক ক্যাডেটকে আমাদের এক ওস্তাদ পাশা করে লাথি মারছিল উপদেশ। কি জন্য? আমি বলি বিএনসিসি আর আমাদের ওই যে কর্ণবলী বেশকম আছে, মানে বেশকম আছে, ট্রেনিং মধ্যে বেশকম আছে। এবং ইউনিভার্সিটির স্টুডেন্টস যেই ওস্তাদ আমাদেরকে পাশা করে আমাদের ক্যাডেটকে পাশা করে লাথি মারছিল, সে তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ও তো ওস্তাদ, লেখাপড়া নেই। কিন্তু সেখানে টু শব্দ করার কোনো সুযোগ ছিল না। আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার পাশা করে লাথি মারলো কেন? যার কোনো যে ইন্টারমিডিয়েটে পাস করছে কোনো রকমে, নো, এটাকে বলে ডিসিপ্লিন। আমি এই কথাটা কেন বললাম ডিসিপ্লিন? আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি, আজকে আমাদের এত সুন্দর একটা ডিসিপ্লিন দেখে আমি সত্যি অভিভূত। যারা এইগুলো ধরে রাখবে এবং আজ পর্যন্ত ধরে রেখেছে এবং রেখেছে, সবার কাছে আমি একেবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি সবার কাছে আবারও বলবো, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই অ্যাসোসিয়েশন আমরা ধরে রাখবো, যে কোনো কিছুর বিনিময়ে আগামী বছর আবার এরকম অনুষ্ঠান আরও ব্যাপক হারে উঠবে। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল শুভেচ্ছা বিনিময় করে আবারও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, অতিথিবৃন্দ আমি ওইরকম পরিবেশ দিতে পারিনি, দুঃখ প্রকাশ করে সব কিছু সুন্দর হোক, সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হচ্ছে। আবারও সবাইকে শুভেচ্ছা, আবারও বলবো ওয়েল ডান ক্যাডেটস, থ্যাংক ইউ অল। স্মৃতি আপনাদেরকে বলছি, সকালে যখন আমি স্যারের রুমে গিয়েছিলাম, স্যার একটা কথা বলেছিলেন, এখনো প্রতি মাসের 2য় বুধবার, আমার যদি ভুল না হয় স্যার, 2য় বুধবার স্যাররা বাই রোটেশনে এক ফ্রেন্ডের বাসায় ওনারা দাওয়াত খেতে যান। ওই ফ্রেন্ড জানিয়ে দেয় যে তোমরা সবাই আসবা, এবং উনি অ্যারেঞ্জ করেন সব কিছু। তো আমি ভুলে গেছি এই মুহূর্তে, এই বুধবারও 14 তারিখ খুব সম্ভবত স্যারের এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে যাবেন, অনেক ক্যাডেটস সহ স্যারদের ব্যাচের আর কি। তো এরকম একটি স্মৃতি জেনে আমি আসলেই মানে তখনই খুব এক্সাইটেড ছিলাম যে স্যার কখন 1978 সালে স্যার বিএনসিসি শেষ করেছেন, কিন্তু তখন আমরা বিএনসিসি নামেও ছিল না। 1979 সালে 23 মার্চ বিএনসিসি প্রতিষ্ঠিত হয়েছে একটা সরকারি নির্বাহী আদেশে, ইউওটিসি ছিল। সেই আমলের স্মৃতি স্যার এখনো ধরে রেখেছেন, এটা আসলেই অসাধারণ। আমরা তার মানে একেবারে ন্যূনতম কিছুই আমরা পাইনি স্যারদের থেকে। যাই হোক, বলতে গেলে অনেক কথা, আর দীর্ঘায়িত করছি না, আমাদের নামাজের সময় খুব সন্নিকটে। এই মুহূর্তে আমি আমাদের সভাপতির বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম ফ্লোটিলার আমার মনে হয় সবচেয়ে সিনিয়র মোস্ট ক্যাডেট, 1992 সালের ক্যাডেট। আমি আজকেই প্রথম দেখলাম, আর দেখা হয়নি আমার। আমি জানি না, হয়তো বাবু ভাই, ওয়ালিদ ভাই ওনারা দেখতে পারেন, আমি কখনোই দেখি না, আজকেই প্রথম। তো শ্রদ্ধাভাজন ক্যাডেট অফিসার, এক্স ক্যাডেট অফিসার আয়েশা জনাব আপাকে আমি তার সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্লিজ। আসলে এটা ঈদ রিইউনিয়ন থেকে আমি শুনে, আমি প্রথম ওকে সাথেই বলেছি আমি না আসবো। আমি আমার গতকালকেও প্রোগ্রাম ছিল, আজকেও প্রোগ্রাম, রাতেও প্রোগ্রাম, সকালে এখন মানে খুব তাড়া, তবু আমি রাত জেগেছিলাম, রাত 2টা পর্যন্ত। সকাল উঠে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি। টাইম মেনটেন এটা আমার স্বভাবজাত। আর বিএনসিসি করে আমি এটা আরও পারফেকশন এসেছি। 91-এর কথা বলি, 91-এ আমি যখন হাজার কলেজে ভর্তি হই, তখন আমরা সবাই মহিলা, কোনো ছেলেদের ব্যাচ মনে হয় 4-5 বছর ধরে শুরু হয়েছে। ফার্স্ট ব্যাচ কে ছিল জানতাম না,
তখনই আমরা অনেক এই ধরনের ক্লাস ওখানেও আগের ক্যাম্পাসে সবাই আর্টস সায়েন্স ছিল, সবাই একসাথে ছিলাম, একসাথে ক্লাস করতাম, একসাথে আলাদা আলাদা রুম ছিল, আলাদা আলাদা ছোট ছোট রুম ছিল, কিন্তু সবার মধ্যে একটা ইউনিটি, সবাই মানে সায়েন্স আর্টস কোনো তফাৎ ছিল না, কেমন জানি খুব আনন্দ হতো। একদিন স্যার বললো, মুসা স্যার আমাদের তখন উনি ক্যাডেটদের নেতৃত্ব দিতেন, মুসা স্যার উনি বলেছে এখানে বিএনসিসি হবে, বিএনসিসি ওপেনিং হবে, আমরা ইন্টারেস্টেড কিনা। আমরা তো খুবই খুশি, আমি ইন্টারেস্টেড, যে কেননা আমার খুব ইচ্ছে ছিল তখন সেনাবাহিনীতে বা নেপালে যোগ দেওয়ার মতো তখন ইন্টারভিউ দিত না বা কোনো সুযোগ ছিল না। আব্বা যেহেতু এয়ারফোর্সে ছিলেন, সেই হিসাবে আমার খুব ইচ্ছা ছিল, গোপন ইচ্ছা ছিল।